আমার খুব ভয় করছে, মনে কু ডাকছে। বাবাই যে কেন এরকম একটা জেদ করলো। দেখো, কার্গি ওই ঘটনা প্রায় 26-27 বছর হয়ে গেছে। আর আমরা তো সবাই রয়েছি। তুমিও তো ভেবো না। কিন্তু বাবাই এর যদি কোনো রকম। আহ, কিচ্ছু হবে না। তাছাড়া বাবাইকে তুমি কি বলবে? কেন যেতে চাইছি না আমরা? দেখো, আজ পর্যন্ত যতবারই ও ওখানে যেতে চেয়েছে, আমরা কোনো না কোনো বাহানা দিয়ে এড়িয়ে গেছি, কিন্তু এবার আর কি বলবে? তাছাড়া তুমিই কিন্তু এর বিয়ের জন্য উঠে পড়ে লেগেছো। এবার ছেলে যদি বিয়ে না করবে না বলে বেঁকে বসে, তখন সামলাতে পারবে তো? কিন্তু বাবাই এর যদি কোনো রকম। আর কোনো কিন্তু না। অত ভেবো না। ওই দেখো, বাবাইয়ের আসার সময় হয়ে গেল। তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে না। সবই বুঝি, কিন্তু তুমি দেখো এলো কিনা। আমি ততক্ষণে তৈরি হয়ে নিচ্ছি। আর হ্যাঁ, শোনো, মৈথিলীদের অ্যাড্রেসে পাঠিয়ে দিয়েছো তো? মৈথিলি আর ওর বাবা মা পৌঁছে যাবে। মৃণাল আর মৈথিলীর বিয়েটা ম্যাট্রিমোনিয়াল সাইটে দেখে ঠিক হয়েছে। মৃগাঙ্কর ইচ্ছে অনুযায়ী বিয়ের সমস্ত অনুষ্ঠান, আশীর্বাদ থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত সব হবে ওদের পৈতৃক বাড়িতে। ছোটবেলায় একবারই মৃগাঙ্ক গিয়েছিল ওদের ওই বাড়িতে, তারপর আর কখনো যায়নি। বা বলা ভালো, ওর মা বাবা ওকে নিয়ে যায়নি। মৃগাঙ্ক ওই সময় খুব ছোট ছিল, বছর দুয়েকের হবে। একটা দুর্ঘটনা ঘটেছিল ওই সময়। তারপর থেকে একমাত্র সন্তানের মঙ্গলের জন্য ও পথ আর মারাতে সাহস পাননি মনতোষবাবু আর গার্গী দেবী। কিন্তু এবার আর কোনো অজুহাতই ধোপে টেকেনি। ছেলের জেদের কাছে হার মেনে তাই যেতেই হচ্ছে কাশীপুরে। উফ, আসার পর থেকে কিছু না কিছু হয়েই চলেছে। আর ভালো লাগছে না। এসে মাত্র ছেলেটা জ্বরে পড়ল, দুদিন না কাটতেই আবার পা কেটে বসলো। জানি না আর কি যে আছে বা কি আমার ছেলেটার কপালে। উফ, কি কুক্ষণে যে এখানে আসতে গেলাম কে জানে। দেখো, মাথা গরম করো না। একটু বোঝার চেষ্টা করো। বাবা মায়ের অবর্তমানে একমাত্র পিসিমাই তো আছে এখন। তাও সব সময় তাকে দেখতে আসতে পারি না। মানুষটা অসুস্থ। আচ্ছা আচ্ছা, বেশ। আর 2টো দিন অপেক্ষা করো। পিসিমা একটু সুস্থ হলে আমরা না হয় চলে যাব। অমন করে বলছো কেন? দেখো, এসব কাকতালীয় ব্যাপার। তোমার কাছে কাকতালীয় মনে হতে পারে, আমার কাছে না। নিশ্চয়ই আমার খোকার কোনো বিপদ আছে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। আমার একদম ভালো লাগছে না। কালই চলে যাব আমি। তুমি আমাকে একটা কথা বলো তো, পিসিমা তো আমাদের সঙ্গে গিয়ে থাকলেও পারেন, কিন্তু না, ওনার ওই এক জেদ, পৈতৃক ভিটে ছেড়ে কোথাও যাবেন না। এখানে আছেটা কি শুনি? এত বড় ভূতের মতো একটা বাড়ি, তাতে মাত্র দুটো চাকর নিয়ে এখানে পড়ে আছে। কি না এসব পাহারা দিতে হবে? আরে বাবা, দুটো ভালো কেয়ারটেকার রেখে দিলেই তো হয় নাকি? মনু, অমনু। কে? পিসিমা? তুমি আবার অসুস্থ শরীরে উঠে আসতে গেলে কেন? নরহরিদাকে বলতে আমায় ডেকে দিত। এসো এসো, ভেতরে এসো। এসো এসো। বলছি যে বৌমা, তুমি তো ঠিকই বলেছ। বাবা দেখ, তোরা আসতে না আসতেই আমার অমন সোনার টুকরো দাদু ভাই কেমন অসুস্থ হয়ে পড়লে। এক কাজ কর না বাবা, তোরা কালই ফিরে যা। কিন্তু পিসিমা, তোমাকে এই অবস্থায় রেখে আমরা যাই কি করে? ও তুই চিন্তা করিস নে, আমি সব ঠিক সামলে নেব। তাছাড়া নরহরি তো আছেই, আর বাকি চাকর বাকেরা তো রইলই। আমাকে নিয়ে অত ভাবিস না তো তোরা। আচ্ছা পিসিমা, আমি বলি কি, এবার না হয় আপনিও চলুন আমাদের সঙ্গে, দিন কতক থেকে আসবেন। না গো বৌমা, তা হয় না। কেন হয় না পিসিমা? আমার যে অনেক দায়িত্ব আছে গো। তাছাড়া এই বাড়ি ছেড়ে তোমাদের ওই শহরে গিয়ে থাকতে আমার দম হাঁপিয়ে উঠবে। এই বাড়ি, ঠাকুর দালান এসব না দেখে আমি যে থাকতে পারি না মা। কোথাও গিয়ে শান্তি পাবো না। তার চেয়ে বরং তোমরা পারলে এসো কখনো সখনো এই বুড়িমাকে দেখতে।
তুমি আর অনু কালই বরং চলে যেও। ও মনু, আমাকে একটু ধরে দিয়ে আসবি বাবা আমার ঘরে। সকালবেলা সব গোছগাছ করে প্রাতরাশ সেরে গার্গী দেবী তৈরি হচ্ছেন, আর রায়চৌধুরী মশাই একটু বাইরে ঠাকুর দালানের কাছে দাঁড়িয়ে নরহরিদার সঙ্গে ভীষ্মার শরীর স্বাস্থ্য নিয়ে কথা বলছেন। ওদিকে বৈঠকখানার মেঝেতে বসে ছোট্ট মৃগাঙ্ক খেলা করছে, আর ওর ঠিক বাঁদিকে কিছুটা দূরে একটা সোফায় বসে রয়েছেন মায়াদেবী। অনেকক্ষণ ধরে কি একটা ক্যাচ ক্যাচ শব্দ শুনতে পেয়ে এদিক ওদিক তাকিয়ে শব্দের উৎস সন্ধান করতে না পেরে ওনার চোখ হঠাৎ চলে যায় সিলিংয়ের দিকে, যেখানে মৃগাঙ্ক বসে খেলা করছে। ওর ঠিক মাথার ওপরে বিশালাকার ঝাড় লণ্ঠনটা প্রায় খুলে গেছে। এই দৃশ্য দেখে বৃদ্ধা কী করবে বুঝতে না পেরে কোনো রকমের সোফা থেকে নেমে দৌড়ে এসে মৃগাঙ্ককে ঠেলে দেয়, কিন্তু নিজে আর সরে আসতে পারেনি। শাড়ির আঁচলে পা আটকে হুমড়ি খেয়ে পড়ে, আর সশব্দে ঝাড় লণ্ঠন খুলে ওনার উপর পড়ে যায়। মনুতোষবাবু দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়ে যায় মায়াদেবীর কাছে। মনু, তোরা ভালো থাকিস। হুশ করে প্রাণ পাখিটা বেরিয়ে যায় মায়াদেবী।